আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। জ্বালানি তেলের পর প্রতি কিলোমিটারে ডিজেল চালিত বাস ভাড়া বাড়ল 11 পয়সা। আজ থেকে কার্যকর, বাড়ানো হয়নি সর্বনিম্ন ভাড়া। ভুয়া এজেন্সির নামে ফতুল্লার ডিপো থেকে বিপুল পরিমাণ তেল পাচার। যমুনার অনুসন্ধানে কয়েকটি চক্রের সন্ধান। সরবরাহ বাড়ায়, ভোগান্তি কমছে ফিলিং স্টেশনগুলোতে। একটা জিনিস ভালো লাগলো আমার, যে ফুয়েল পাঁচ টাকা তেল দিতেছে না, এটা আমার কাছে অনেক ভালো লাগলো। এখন তো বলছি ফুল দেওয়ার জন্য, ফুল দিচ্ছে, এখন দেখা যাক দেখি কতটুকু কি করা যায়। 14টি উড়োজাহাজ কিনতে 30 এপ্রিলের মধ্যে বোয়িংয়ের সাথে চুক্তি সই জানালেন বিমান প্রতিমন্ত্রী। 16 ডিসেম্বর অথবা 1 জানুয়ারি থার্ড টার্মিনাল উদ্বোধন। থার্ড টার্মিনাল সম্বন্ধে আলোচনা হয়েছে, আমরা কবে নাগাদ উদ্বোধন করতে পারি। এন্ড অফ দিস ইয়ার যদি পারি 16 ডিসেম্বরে করলাম, আর না হলে আমরা নিউ ইয়ারে করলাম। দখল দূষণে বিপন্ন চট্টগ্রামের প্রাণপ্রবাহ কর্ণফুলী নদী। তলদেশ ভরাট হয়ে জেগে উঠছে ডুবোচর। আশঙ্কাজনক হারে কমছে পানি ধারণ ক্ষমতা। পাচার হওয়া অর্থ উদ্ধারে নেই দৃশ্যমান অগ্রগতি। এখনো হয়নি কোনো বাণিজ্যিক চুক্তি। রাজনৈতিক সদিচ্ছা জরুরি মনে করেন বিশ্লেষকরা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের সময় মুর্শিদাবাদে তৃণমূল এজেইউপির কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। প্রথম দফায় লড়াই চলছে 152 আসনে। ইরানি দুটি জাহাজ আটকের পাল্টা পদক্ষেপে এবার মার্কিন 2 নৌযান জব্দ করল আইআরজিসি। যুদ্ধবিরতির মাঝেও হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা তুঙ্গে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি, শাওন দত্ত। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে প্রতি কিলোমিটারে 11 পয়সা ডিজেল চালিত বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বর্ধিত এই ভাড়া আজ থেকে কার্যকর হবে, তবে তেলের দাম কমলে একই প্রক্রিয়ায় ভাড়া কমানো হবে। এ সময় মন্ত্রী বলেন, সর্বনিম্ন ভাড়া যথাক্রমে 8 টাকা এবং 10 টাকা আছে, তা বহাল থাকবে। মন্ত্রী বলেন, এই ভাড়া শুধু ডিজেল চালিত পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজি চালিত পরিবহনের ক্ষেত্রে আগের ভাড়া বহাল থাকবে। এই ভাড়া চেয়ে বাড়তি ভাড়া নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন মন্ত্রী। সিটি কর্পোরেশন এরিয়ায় এখন মনে হয় 2 টাকা 42 পয়সা আছে পার কিলোমিটার। সেটা 11 পয়সা যুক্ত হয়ে 2.53 টাকা আপনার হবে, তাতে 4.45% বাড়ছে। আবার যদি আন্তঃজেলা যান 2 টাকা 12 পয়সা আছে, সেখানে আবার 11 পয়সা যুক্ত হবে, 2 টাকা 23 পয়সা হবে পার কিলোমিটার আছে, সেখানে 2 টাকা 32 পয়সা 11 পয়সা যুক্ত টাকা হবে 4.74%। রাজধানী সহ সারা দেশে জ্বালানি তেলের জন্য হাহাকার। এই অবস্থায় অস্তিত্বহীন এজেন্সির নামেও দিনে বরাদ্দ হচ্ছে 9 থেকে 18 হাজার লিটার তেল। ফতুল্লা ডিপো থেকে কয়েকটি সিন্ডিকেটের মাধ্যমে সেই তেল চলে যাচ্ছে নানা নামি বেনামি প্রতিষ্ঠানে। এদিকে যমুনার অনুসন্ধানে এমন একটি জালিয়াত চক্রের খবর প্রচারের পর বেনামি এজেন্সিটিকে তেল বরাদ্দ বন্ধ রেখেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। মশিউর অনিকের রিপোর্ট। রাজধানীর পাম্পের লম্বা লাইনের ভিডিওটি কয়েকদিন আগের। কোথাও তেল নেই, আবার কোথাও মিলছিল না কাঙ্ক্ষিত জ্বালানি। ভোক্তাদের অভিযোগ তেল নেই, সরকারের দাবি সংকট নেই। বিপরীতমুখী বাস্তবতার নৈপথ্যর কারণ খুঁজতে নামে টিম যমুনা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ দেশের জ্বালানি সরবরাহের অন্যতম বড় ডিপো মেঘনা অয়েল। এখানে প্রতিদিন ভোরে বিপিসি থেকে পাঠানো হয় একটি তালিকা ধরে নির্ধারণ কোন প্রতিষ্ঠান কি পরিমাণ তেল পাবে। সেই হিসেবেই তেল সরবরাহ হয় ফিলিং স্টেশন ও অনুমোদিত এজেন্সিগুলোতে। খবর আসে কাগজে কলমে যাই থাকুক, অনিয়ম ঘটছে তেল সরবরাহে। নিয়মের বাইরে সরানো হয় বিপুল পরিমাণ তেল। আপনি যদি পাম্পের মধ্যে প্রতিদিন মাল চলান 1 লাখ লিটার প্রতি মাসে,
আপনার দরকার ছিল আপনার এক গাড়ি দেওয়া 9,000 করে দেওয়ার আপনার মালিক একটা গেটটা কদমতলি লাগছে ঢাকা কদমতলি এই পাম্পটা বন্ধ, কদমতলির এই এজেন্সি নাই, এজেন্সি বন্ধ। মজুদ যে সরকার রাখতেছে আর এমদা যে মনে করেন যে ও বড় বড় অফিসাররা যে মাল খায়া খায় তেল দিয়ে দিয়েছে, এটি সরকার চোখে দেয় না। সন্দেহ আর অপেক্ষার এক পর্যায়ে ডিপো থেকে বেরিয়ে আসছিল তেলবাহী একটি গাড়ি। চালান যাচাই করে জানা গেল মায়ের দোয়া এজেন্সি নামে এক প্রতিষ্ঠানের তেল নিয়ে যাচ্ছে গাড়িটি। ড্রাইভারের দাবি গাজীপুরে সরবরাহ দিতে যাচ্ছেন তারা। গাজীপুরের তেল? জি, গাজীপুরের পাম্পে যাবে। গাড়িটি অনুসরণ করতে গিয়ে মিলল ভিন্ন চিত্র। কোনো অনুমোদিত ফিলিং স্টেশনে নয়, বরঞ্চ একটি বেসরকারি প্রতিষ্ঠানে তেল সরবরাহ করেন তারা। না ভাড়া মানে আমরা হ্যাঁ লাভ দিই একটা পার্সেন্ট ওই জাকির হ্যাঁ 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 খরচ দেই, মানে আমরা মাল উঠে বিক্রি করি। হ্যাঁ, একটা ঢাকা, একটা মালিবাগ, একটা হইলো গিয়া কদমতলি, আর একটা হইলো গিয়া মালিবাগ। না আমার কোনো চেঞ্জ নেই, আমার তো তেল দিছি এই জায়গার আমি অর্ডার দিছি 9,000। অর্থাৎ লাইসেন্স বৈধ হলেও সেটি ব্যবহার করছে ভিন্ন কেউ। এই বিষয়ে কোনো বৈধ চুক্তি বা কাগজপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্টরা। আমার কোম্পানি খুঁজতে যান, আমার তো ক্ষতি করবেন। মানে এটা যে ঠিকানা, ওই ঠিকানা লিখতে হতো, ওইটা কদমতলি, ওইটা রায়ের বাগ, ওইটা যাচাই করে দেখেন। যাওয়া যাক ঠিকানায়। এজেন্সির দেওয়া ঠিকানায় কোনো অফিসেরই অস্তিত্ব নেই। স্থানীয়দের কেউই চেনেন না এই প্রতিষ্ঠান। না না, মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামে এখানে কোনো অস্তিত্ব নেই, বা এখানে কোনো ডিলারশিপ বা কোনো দোকানদার এরকম নাই কেউ। মায়ের দোয়া এন্টারপ্রাইজ না, এরকম কোনো ব্যাপার নাই। আমি কদমতলি এখানে প্রায় 30 বছর যাবত আছি, তো এরকম নাম এখনো শুনি নেই আর দেখিও নেই, তো আপনাদের মুখে ফার্স্ট টাইম শুনলাম আর কি। ঠিকানায় অস্তিত্ব না পাওয়া গেলেও এই এজেন্সির নামেই প্রতিদিন প্রায় তোলা হয় 9 থেকে 18,000 লিটার তেল। মাসে তার পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় 2,70,000 থেকে 5,40,000 লিটার পর্যন্ত। মেঘনা পেট্রোলিয়ামের কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। অনানুষ্ঠানিকভাবে একাধিক কর্মকর্তা জানান, লাইসেন্স ভাড়া বা হস্তান্তরের কোনো বৈধ সুযোগই নেই। এজেন্সির লাইসেন্স হ্যান্ডওভার করা যায় না। এখন এটা কিভাবে কাছে ভাড়া দিচ্ছে এটা আমাদের পুরো সরবরাহ ব্যবস্থার ভেতরেই যেন লুকিয়ে আছে এক অদৃশ্য চক্র। ডিপো থেকে তেল বের হওয়ার পর কোথায় যাচ্ছে তার সুনির্দিষ্ট কোনো জবাব নেই সংশ্লিষ্টদের কাছে, বরং একের পর এক অসঙ্গতি আরও বাড়াচ্ছে সন্দেহ। এর প্রভাব পড়ছে সরাসরি সাধারণের জীবনে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও জ্বালানি খুঁজছেন গ্রাহকরা। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর পর রাজধানীর পাম্পগুলোতে ভোগান্তি কমতে শুরু করেছে। যেসব পাম্পে জ্বালানি দেয়া হচ্ছে সেখানে চাহিদা মতো তেল পাচ্ছেন গ্রাহকরা। সকাল থেকে রাজধানীর কিছু কিছু পাম্পে তেল মিলছে, তবে ডিপো থেকে জ্বালানি না আসায় তেল দেয়া বন্ধ রয়েছে অনেক পাম্পে। সেখানেও গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ঢাকার 25টি পাম্পে ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি দেওয়া হচ্ছে। ঢাকার পাম্প মালিকরা জানিয়েছেন, জ্বালানি সরবরাহ বৃদ্ধির পর কিছুটা কমেছে সংকট। তেল না পাওয়ায় যানবাহনের সংখ্যাও কমেছে অর্ধেকের বেশি। সরবরাহের এই ধারা অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই সংকট কেটে যাবে বলে প্রত্যাশা তাদের। একটা জিনিস ভালো লাগলো আমার, যে ফুয়েল পাস ছাড়া তেল দিতেছে না, এটা আমার কাছে অনেক ভালো লাগলো। এখন তো বলছি ফুল দেওয়ার জন্য, ফুল দিচ্ছে, এখন দেখা যাক দেই কতটুকু কি করা যায়। একটা হচ্ছে যে সরকারি গাড়ির স্টিকার থাকে, আর 5টা ঢুকাই দেওয়া হচ্ছে সিরিয়ালে। আমরা সারা রাত ধরে ছিলাম সিরিয়ালে, থেকে সিরিয়াল ধরছি, তেল পাইতেছি না, এমনি আউটের থেকে দুনিয়ার গাড়ি ঢুকে তেল মাল নিয়ে যাইতেছে। দর্শক, রাজধানী জ্বালানি তেলের পরিস্থিতি জেনে নিতে চাই, সহকর্মী আল আমিন হক অহনের কাছে যেতে চাই। অহন, আপনি এই মুহূর্তে কোথায় আছেন? জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন এবং গত কয়েকদিনের তুলনায় যানবাহনের লাইন কমেছে কিনা সেই বিষয়ে জানতে চাই।
যানবাহনের লাইন কমেনি, তবে তেল আগের চেয়ে বেশি পরিমাণে নেওয়ার সুযোগ পাচ্ছেন, যে কারণেই একটু কিছুটা হলো স্বস্তি। তবে সেই পুরোপুরি স্বস্তি এখনও আসেনি। এই যে দীর্ঘ লাইন, এই বাইকের লাইন এটি, এবং ওপাশেই রয়েছে মাইক্রো কিংবা প্রাইভেট কার যেগুলো আছে সেই লাইনটি কিন্তু। এবং এই যে আপনি বলছিলেন যে ফুয়েল পাসের যে বিষয়টি, সব পাম্পগুলোতেই সেটি এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি, যে কারণেই সাধারণ মানুষ বলছেন কে কতটুকু তেল নিচ্ছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে না। আবার এও সত্য, সবাই এই কার্যক্রমের আওতায় আনা যাচ্ছে না, যে কারণেই দিন শেষে কতটা এই কার্যক্রম সফল হবে সেটিও যেমন একটি বিষয়। একেবারে কাঠফাটা রোদ, অনেককে আমরা দেখছিলাম বাইকটি দূরে রেখে ছায়ায় গিয়ে বসে আছেন, এবং দিন শেষে এমন দুর্ভোগ সেটি কতটা লাঘব হবে সেই বিষয়ে কথা বলছিলেন তারা। তবে আমরা দেখেছি কয়েকটি পাম্পে তেলের যে সরবরাহ সেটি 10% থেকে 20% পর্যন্ত বাড়ানো হয়েছে, এবং সেটি আরও নিশ্চয়ই যদি বাড়ানো যায় তাহলে ভালো। তবে একই সঙ্গে এটাও সত্য, অনেকে প্যানিকড বাইং করছেন, কেউ কেউ ঘরেও তেল রাখছেন 10 লিটার 20 লিটার যে যতটুকু পারছেন, এমন অভিযোগ আমরা শুনছিলাম। খোলা বাজারেও 250-300 টাকা পর্যন্ত তেল বিক্রি হচ্ছে এমন কথাও শুনছিলাম। কেউ কেউ বিষয়টাকে ব্যবসা হিসেবেও নিয়েছেন, তেল নিয়ে আবার সেটি খোলা বাজারে বিক্রি করার চেষ্টাও করছেন, যে কারণে ফুয়েল পাসেই একমাত্র সমাধান হতে পারে। সেটি যদি এই সাধারণ মানুষকে আওতায় আনা যায় তাহলে হয়তো সম্ভব। কে কতটুকু দিন শেষে জ্বালানি সংগ্রহ করছে সেই হিসাবটি রাখা যাচ্ছে না, যে কারণেই এখন পর্যন্ত কে কতটুকু তেল নিচ্ছে সেটি যেমন জানা যাচ্ছে না। এবং তেল বাইরে খোলা বাজারে যদি বিক্রি বন্ধ না করা যায়, বিশেষ করে আমরা দেখছিলাম অনেককেই যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদেরকেও অনেক সময় এসে বলার চেষ্টা করা হচ্ছে খোলা বাজারে তেল পাওয়া যাচ্ছে, সেটি তারা কিনবেন কিনা। এবং এই যে সাধারণ মানুষের দিন শেষে এমন ভোগান্তি, এবং একই সঙ্গে সরকারের পক্ষ আওতায় অনেক কিছুই থাকে, সেক্ষেত্রে চিকিৎসা কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অথবা সাংবাদিকতা যে জরুরি সেবার যে বিষয়গুলো আছে কথাও সাধারণ মানুষ বলছেন। যদি তেলের সরবরাহ বাড়ানো যায় তাহলে এমন রেশনিং পদ্ধতিও থাকবে না, এবং ফুয়েল পাসের ব্যবহার যদি ঠিকঠাক করা যায় তাহলে হয়তো জানা যাবে যে জ্বালানি কে কতটুকু নিচ্ছেন। অহন শুনছিলাম, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সচিবালয়ে একটি ব্রিফিং চলছে, আমরা সরাসরি সেই ব্রিফিংয়ে যেতে চাই। একটা হচ্ছে রাত্র 12টায়, কারণ প্রতি ঘন্টায় ঘন্টায় তথ্য নেওয়া হয়, এত তথ্য দিলে পরে আসলে বিভ্রান্তি হবে। এই জন্য আমরা 4টার সময়, রাত্র 12টা, দুপুর 12টা, দুপুর 3টা এবং হচ্ছে রাত্রে 8টা, কারণ আমরা ইভিনিং পিক আর ডে পিক এগুলো বিবেচনা করে থাকি। সব মিলিয়ে আমরা যদি দেখি, গতকালকে বিদ্যুৎ চাহিদা ছিল 15,767 মেগাওয়াট। তো আপনারা জানেন যে আমাদের কিন্তু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক, কিন্তু আমরা আসলে গ্যাসের স্বল্পতার কারণে এবং জ্বালানি স্বল্পতার কারণেই আসলে এটা আমরা করতে পারছি না। আর তেলেরও তো আমাদের ওই মধ্যপ্রাচ্য থেকে আসে, জ্বালানি সংকটের কারণে মূলত আমরা এই বিভ্রাটের মধ্যে পড়েছি। এবং সাপ্লাই ছিল গতকালকে 13,681 মেগাওয়াট, তার মানে 2,086 মেগাওয়াটের মতো আমাদের লোডশেডিং হয়েছিল। 14টি উড়োজাহাজ কিনতে 30 এপ্রিলের মধ্যে বোয়িংয়ের সাথে চুক্তি সই হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ ব্যাপারে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। সকালে প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠক শেষে কথা জানান বিমান প্রতিমন্ত্রী। তিনি জানান, আগামী 16 ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল উদ্বোধন করা হবে। তিনি বলেন, 2 থেকে 3 মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে। বৈঠকে বিমানের অতীতের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া বিমানকে লাভজনক করতে প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, পর্যটন খাতকে বিদেশিদের কাছে আকর্ষণীয় করতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। কক্সবাজার সমুদ্র সৈকত ও পার্বত্য অঞ্চলকে বিদেশিদের জন্য উপযোগী করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। We are purchasing 14 aircraft from Boeing. At the same time, 5 বছর লাগবে তাদের এই বোয়িং ডেলিভারি করতে। এর মধ্যে আমরা বোয়িং এবং এয়ারবাসের সঙ্গে যোগাযোগ করে আমরা কিছু লিজে আমরা এয়ারক্রাফট আমরা খুব শিগগিরই। 3rd টার্মিনাল সম্বন্ধে আলোচনা হয়েছে, আমরা কবে নাগাদ উদ্বোধন করতে পারি। এন্ড অফ দিস ইয়ার যদি পারি 16 ডিসেম্বরে করলাম, আর না হলে আমরা নিউ ইয়ারে করলাম। তীব্র তাপ প্রবাহে পুড়ছে রাজধানী ঢাকা। অসহনীয় গরমে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে বেশি কষ্টে খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই হিট ওয়েভ থাকবে আরও কিছুদিন। হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে দীর্ঘ সময় কড়া রোদে না থাকার পরামর্শ চিকিৎসকদের। জিহাদ ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শওকত মঞ্জুর শান্ত।
প্রচণ্ড রোদ আর গরম বাতাসে যেন ঝলসে যাচ্ছে রাজধানী ঢাকা। সকাল থেকেই বাড়ছে তাপমাত্রা, দুপুরে তা পৌঁছাচ্ছে অসহনীয় পর্যায়ে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রা চেয়েও অনুভূত হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি বেশি। এতে ঘামও বেশি হচ্ছে। তীব্র গরমে কি মানুষ কি পশু পাখি, নাভিশ্বাস উঠছে সবার। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রোদে কাজ করতে গিয়ে দম ফেলারও সময় পাচ্ছেন না তারা। থাকবে বেতন ওদের মধ্যে এত গলা সুর মনে হয় ঠান্ডায় গরম মনে হয় কোথাও পারবে না। গরমে তো আগুন ধরে যায় শরীরে, কোনো ইনকাম নাই, না সব বসা। গরমে তো গাড়ি চালানো যায় না, কষ্ট হয়েছে। কি করতাম, বৃষ্টি নাই। অসহনীয় গরমে দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসীও। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই। কালকে দেখলাম 37-38 এরকম, আজকেও সম্ভবত এর চেয়ে কম না বেশি হবে। এতক্ষণ ছিলাম এসির মধ্যে, রাস্তায় যাইতে অবস্থা দেখছেন তো, ঘেমে কি অবস্থা। তাপমাত্রাটা অনেক বেশি এবং বাইরে টিকে থাকাটা আসলে খুবই জুলুম। এই তাপপ্রবাহে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। টিনশেড ঘরে বসবাসকারীদের কষ্ট যেন আরও বেশি। বাচ্চারাও সবসময় ঘরে থাকতে চায় না, কিন্তু তারপরেও বাইরে হতে সাহস পাচ্ছে না ছোট বাচ্চাদের নিয়ে। বাইরে বেশি ছিলাম, পরে আপনার গরমের কারণে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিলাম। কাপড় ভিজে তারপরে ঘুমাই, তাও ঘুমায় না। গরমে জোর বেশি যায় না, ঘর থেকে বাড়ায় পড়েছি। তীব্র গরমে বাড়ছে অসুস্থতাও। রাজধানীর হাসপাতালগুলোতে হিট স্ট্রোক ও পানি শূন্যতায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ডিহাইড্রেশনের কারণে এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হইতে পারে, কিডনিতে এফেক্ট হইতে পারে, এই ধরনের জিনিসগুলি হয় এবং বাচ্চা ফেইন্ট হয়ে যেতে পারে। বাচ্চাকে ছায়ায় রাখতে হবে, ঘন ঘন পানি খাওয়াতে হবে এবং পাতলা কাপড় পরাতে হবে এবং দেখতে হবে বাচ্চার প্রস্রাব ঠিক মতো হচ্ছে কিনা। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তবে কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ওই সময় একটা বৃষ্টি হবে, একটা সপ্তাহ ব্যাপী জোরে, সেই সময় তাপমাত্রা অনেকটা কমে যাবে। মে মাসে আপনার ধরেন শেষের দিকে যায় তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে আবার, এমনকি ওই সময় সিভিয়ার হিট ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জুন জুলাই আগস্ট থেকে স্ট্রং এল নিনো হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা বিভিন্ন সোর্স এটাকে ইতিমধ্যে প্রকাশ করেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বিশ্বব্যাপী এল নিনোর প্রভাবে বাংলাদেশেও বাড়তে পারে তাপমাত্রা। তারতম্য হতে পারে বার্ষিক বৃষ্টিপাতে, ঝুঁকিতে পড়তে পারে প্রাণ প্রকৃতি ও কৃষি। তীব্র তাপপ্রবাহে নদীতে এমন ঝাপাঝাপি এবং ডুব সাঁতার শরীরে অনেক প্রশান্তি যোগায়। আবহাওয়া অধিদপ্তর বলছে এই তাপপ্রবাহ এই সপ্তাহ চলমান থাকবে। কিছুদিন বৃষ্টির পর মে মাস থেকে আবারও তীব্র গরম পড়ার আশঙ্কা রয়েছে। চিকিৎসকরা বলছেন এই তাপপ্রবাহের হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে শরীরে ঠান্ডা যেমন রাখতে হবে, কিছুক্ষণ পরপর পানি পান করতে হবে, পারলে ছায়াযুক্ত জায়গায় থাকতে হবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। হামির উপসর্গ নিয়ে 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি বাড়ছেই। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় নতুন করে 28 জন রোগী ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে 8 জনকে। চিকিৎসাধীন রয়েছে 145 জন। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নতুন 26 জন সহ চিকিৎসা নিচ্ছেন 74 জন। গত 24 ঘন্টায় পাবনা সদর হাসপাতালে আরও 23 জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 62 জন রোগী। বরিশাল, সিলেট, ময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীর ভিড় রয়েছে। হামের জন্য খোলা বিশেষ ওয়ার্ডগুলোতেও ধারণ ক্ষমতার চেয়ে বাড়তি রোগী চিকিৎসা নিচ্ছে। এদিকে আজ চতুর্থ দিনের মতো বিশেষ ক্যাম্পেইনে দেশজুড়ে হামের টিকা দেওয়া হচ্ছে। হামের সার্বিক পরিস্থিতি জানবো। মহাখালী থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী এম.এ. আজিজ। আজিজ, হামের প্রকোপ ঠেকাতে সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? রোগী ভর্তির হার কি কিছুটা কমেছে? ধন্যবাদ শাওন। রোগী ভর্তির হার আসলে কমেনি। মহাখালী ডিএনসিসি হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন রোগী এসেছে প্রায় শতাধিক। এখানকার যিনি প্রশাসনের পরিচালক আছেন তিনি আমাকে কিছুক্ষণ আগেই তথ্য জানিয়েছেন
তিনি বলেছেন এই নতুন রোগী আসার মূল কারণটা হলো একটি পরিবারে বা একজন বাচ্চা যখন হামে আক্রান্ত হয়, তো প্রাথমিক অবস্থায় আসলে বোঝার কোনো উপায় নেই যে তিনি সেই বাচ্চাটি হামে আক্রান্ত। সেই বুঝে ওঠার আগেই মূলত পরিবারের অন্য যারা সদস্য বা অন্য যারা শিশু আছে বা থাকে তাদের মধ্যেও এই হামের সংক্রমণ ঘটে, যার ফলেই মূলত একটি পরিবার থেকে একাধিক শিশু হামে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়েছে। সেই তথ্যটি তিনি আমাকে জানাচ্ছিলেন কিছুক্ষণ আগে। এর পাশাপাশি তিনি আমাকে বলেছেন যে মহাখালী ডিএনসিসি হাসপাতালে এখন হামে আক্রান্ত রোগী ভর্তি আছে 436 জন। এছাড়া গত 24 ঘন্টায় এই হাসপাতাল থেকে ছুটি নিয়ে গেছে 147 জন। তিনি আমাকে বলছিলেন যে মহাখালী ডিএনসিসি হাসপাতালে মৃত্যুর যে রেট সেটি 0.5%, অর্থাৎ বাচ্চাদের যে মৃত্যুর হার সেটিও বেশ আশঙ্কাজনক। এর কারণ হিসেবেও তিনি বলছিলেন যে বেশিরভাগ অভিভাবক অসচেতন হওয়ায় বাচ্চাদের মূলত আইসোলেশনে, পারিবারিক যে আইসোলেশন রাখার কথা সেটি তারা রাখছেন না, যার কারণেই মূলত বেশিরভাগ বাচ্চা খুব ক্রিটিক্যাল অবস্থায় বা খুব জটিল অবস্থায় তাদেরকে হাসপাতালে আনা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই হাসপাতালে আনার পর আইসিইউ বা এইচডিইউ সেবা দেওয়ার পরেও তাদেরকে বাঁচানো যাচ্ছে না। সেই কারণেই মূলত কিছু বাচ্চা অবশ্যই তারা এক্সপায়ার করছে। এর জন্যই মূলত তিনি অভিভাবকদের আরও গুরুত্ব দিয়ে বলেছেন যে কোনো বাচ্চার জ্বর হবার সাথে সাথেই মূলত তাকে পারিবারিক আইসোলেশনে নিতে হবে এবং অন্য বাচ্চাদের থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। এছাড়া ক্রিটিক্যাল রোগীদের ক্ষেত্রে তিনি বলেছেন যত দ্রুত সম্ভব সেই বাচ্চাদেরকে হাসপাতালে ভর্তি করতে হবে, তা না হলে একটি ক্রিটিক্যাল পর্যায়ে চলে গেলে সেই বাচ্চাকে আসলে সুস্থ করে তোলা কিছুটা কঠিন হয়ে পড়ে। শাওন। আজিজ, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে বিএনপির 36 প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। সকালে এই তথ্য জানায় নির্বাচন কমিশন। এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করেছে ইসি। স্বতন্ত্র প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণার কথা জানায় কমিশন। গতকাল বুধবার জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোট মনোনীত 13 প্রার্থীর মধ্যে 12 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী মনোনয়নের যাচাই বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে 26 এপ্রিল সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে আপিল করা যাবে এবং আপিল নিষ্পত্তির জন্য 27 ও 28 এপ্রিল সময় নির্ধারণ করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। প্রথম ধাপে 152টি আসনে জনপ্রতিনিধি নির্বাচন করবেন 3,60,00,000 ভোটার। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল 5টা পর্যন্ত। এরই মধ্যে ভোট কেন্দ্রগুলোয় দেখা যাচ্ছে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এই ধাপে আলোচিত আসনগুলোর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে 3 স্তরের নিরাপত্তা বলয় নিশ্চিত করা হয়েছে। পুলিশ ও অন্যান্য বিভাগের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের। আকাশপথে নজরদারি চালাচ্ছে বিমান বাহিনীর সদস্যরা। এদিকে ভোট গ্রহণের সময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। ভোটের দিন সকালে জেলার রায়পুর এলাকায় সিপিআই সমর্থকদের সাথে তৃণমূল কর্মীদের সংঘর্ষ হয়। বাম দলটির অভিযোগ তাদের ভোট দিতে বাধা দেওয়া হয়। অন্যদিকে নওদা থানার শিবনগর এলাকায় যান আম জনতা উন্নয়ন পার্টি এজিইউপির নেতা হুমায়ুন কবির। এ সময় স্থানীয়দের বাধার মুখে পড়েন তিনি। এক পর্যায়ে তার সংঘর্ষে গড়ায়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্যদের। এর আগে ডোমকল এলাকায় তৃণমূল এবং বামফ্রন্টের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এদিকে সহিংসতার বিষয়ে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। দর্শক, পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বিস্তারিত জানতে চাই এই মুহূর্তে আমাদের সাথে পূর্ব মেদিনীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, মুর্শিদাবাদ সহ বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং সহিংসতার খবর পাওয়া যাচ্ছে, আর কোথাও কি সহিংসতার কোনো খবর আছে? কি অবস্থা এই মুহূর্তে জানাবেন বিস্তারিত। এখন মুর্শিদাবাদের ডোমকল এবং সুতাহাটা ছাড়া উত্তরবঙ্গের শুধু জলপাইগুড়ি, এছাড়া কিন্তু গোটা রাজ্যে কিন্তু এখনো পর্যন্ত 252টি কেন্দ্রে নির্বাচন শান্তিপূর্ণ এবং অবাধ। প্রত্যেকটা জায়গায় এতটাই নিরাপত্তা কঠিন এবং কঠোর করা হয়েছে যাতে সাধারণ ভোটাররা শান্তিভাবে ভোট দিতে পারে।
গ্রামাঞ্চলে যে ভোটের আধিক্য সেটা সকালে এতটাই পড়েছে, এখন দুপুর ভারতীয় সময় একটা প্রায় 50% ছুঁই ছুঁই ভোটারের যে পার্সেন্টেজ, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিকেল 4টে-5টা পর্যন্ত যে ভোট পড়বে সেটা কিন্তু 90% উপরে ছাড়িয়ে যেতে পারে। আমরা যে বুথে দাঁড়িয়ে রয়েছি সেই বুথে কিন্তু সকাল থেকে কিন্তু মানুষের ভিড় ছিল, বেলা যত বাড়ছে তত কিন্তু ভিড় কমছে, অর্থাৎ মানুষের ভিড় ভোট দিয়ে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছে, নিজের কাজ সেরে এসে অনেকে ভোট দিচ্ছেন বাড়ির নারীরা। আমরা যে বুথে রয়েছি এই বুথটাও কিন্তু একটা পারিবারিক একটা পরিবেশের মধ্যে কিন্তু এই কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণ, এবং কঠোর পুলিশি বা কেন্দ্রীয় বাহিনী যারা আছে তারাও কিন্তু মোতায়েন রয়েছে। প্রত্যেকটা ভোটার যারা ঢুকছেন যখন তাদের আইডেন্টিটি কার্ড সেটা চেক করে তারপরে কিন্তু ভোটার দিকে প্রবেশ করছে। আমরা একজন পেয়ে গেছি। ম্যাডাম, নতুন ভোট দিলেন, কেমন লাগলো? এবারে ভোট কেন্দ্রের নিরাপত্তা কেমন দেখছেন? আমার কেন্দ্রে ভালো কথা। আপনার নাম? যুদ্ধবিধি জানি। আমরা একজন নতুন ভোটারকে পেলাম, এই কেন্দ্রে ভোট দিলেন এবং ভোট শান্তিপূর্ণ এবং ব্যাপক নিরাপত্তা এমনটাই কিন্তু তিনি জানালেন। স্বাভাবিকভাবেই ভোটারদের মধ্যে কিন্তু একটা ভোটের প্রতি যে আস্থা, যে ভোট দিতে পারবেন, সেই কারণেই কিন্তু বুথ পর্যন্ত তারা কিন্তু নিরাপত্তা নিশ্চিত করার পর তারা কিন্তু আসছেন। সুকান্ত, অনেক ধন্যবাদ আপনাকে। ভোট কেন্দ্র পাহারা দিচ্ছে হাতি। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে দেখা গেছে এমন দৃশ্য। জেলার জঙ্গলমহলে বিধানসভা নির্বাচনের নিরাপত্তা টিমে মোতায়েন করা হয়েছে বিশাল আকৃতির প্রশিক্ষিত হাতি রামলালকে। সম্প্রতি অঞ্চলটিতে বুনো হাতির আক্রমণ বেড়ে যাওয়ায় নেওয়া হয়েছে এই উদ্যোগ। কয়েকশো কর্মী নিয়ে গঠিত এলিফ্যান্ট চেকার্স টিম এর অন্যতম সদস্য রামলাল জঙ্গলমহলের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে চালাচ্ছে নজরদারি। সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। 3 স্তরের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, সেনাসহ বিভিন্ন বিভাগের সদস্যদের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার লোধাগুলিতে দেখা গেল এক বিরল দৃশ্য। ভোট কেন্দ্র পাহারা দিচ্ছে হাতি। 4টি হাতি বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে, সবাই সতর্ক এবং সাবধানে থাকবেন। বিধানসভা নির্বাচনের এই গুরুত্বপূর্ণ দিনে অঞ্চলটিতে প্রশাসনের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বুনো দাতাল হাতির আক্রমণ। জঙ্গলমহল এলাকায় কয়েকটি হাতিকে গ্রামের কাছে টহল দিতে দেখা গেছে। ভোট কেন্দ্রের কাছেই রাস্তা আটকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের। ভোটের কাজে আসা বাস কিংবা কেন্দ্রীয় বাহিনীর গাড়ি রেহাই পায়নি কেউই, চালিয়েছে আক্রমণের চেষ্টা। এই এলাকায় আগে থেকেই বুনো হাতির আক্রমণে অনেকের প্রাণহানির ঘটনা রয়েছে। ফলে ভোটকর্মী ও ইভিএম এর নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। তাই পরিস্থিতি সামাল দিতে নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ। প্রশিক্ষিত হাতি রামলালকে মোতায়েন করেছে প্রশাসন। তার উপস্থিতি ঘিরে ভোট কেন্দ্রে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। হাতির গতিবিধি নিয়ন্ত্রণের জন্য ঐরাবত গাড়ি সহ 15 সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ভোট চলাকালীন নিরাপত্তা নিশ্চিতে সবার সাথে প্রস্তুত বন দপ্তরের প্রশিক্ষিত হাতি। সবাই সতর্ক এবং সাবধানে থাকবেন। এছাড়া জেলা জুড়ে ছড়িয়ে থাকা হাতির দলের উপর নজর রাখতে 24 ঘন্টা সক্রিয় রয়েছে এলিফ্যান্ট ট্র্যাকার্স টিম এবং অভিজ্ঞ হুলা পার্টির সদস্যদের নিয়ে গঠিত কুইক রেসপন্স টিম। জঙ্গলের কাছাকাছি বুথগুলোতে কর্মীদের বন দফতরের ফোন নাম্বারও দেওয়া হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগ করা যায়। খগরপুর ও ঝাড়গ্রাম বন বিভাগের কয়েকশো কর্মী এবং 25টি গাড়ি রয়েছে নজরদারির দায়িত্বে। ভোট শেষে ইভিএম নিয়ে কর্মীরা নিরাপদ স্থানে না ফেরা পর্যন্ত বজায় থাকবে বাড়তি সতর্কতা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। মার্কিন নৌ অবরোধের মাঝে দুর্ধর্ষ অভিযানে হরমুজ প্রণালী থেকে যুক্তরাষ্ট্রের 2টি জাহাজ জব্দ করেছে আইআরজিসি। নৌবাহিনীর স্পেশাল ফোর্সের সেই অভিযানের ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। চলমান মার্কিন ব্লকেড ও ইরানি জাহাজ আটকের জবাবে এমন পদক্ষেপ তেহরানের। জব্দকৃত জাহাজ দুটিকে নেওয়া হয়েছে ইরানি উপকূলে। এর আগে ইরানের উপকূলে হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয় আরেকটি জাহাজ। রীতিমতো অ্যাকশন মুভির স্টাইলে চলছে আইআরজিসির অভিযান। মুখে মাস্ক আর রাইফেল হাতে এভাবেই মাঝ সাগরে বিশাল কার্গো জাহাজে উঠে পড়ে নৌবাহিনীর স্পেশাল ফোর্স।
ইরানের বন্দর ঘিরে যখন চলছে মার্কিন নৌ অবরোধ, ঠিক তখনই এমন দৃশ্য ধরা পড়ল হরমুজ প্রণালীতে। যুক্তরাষ্ট্রের ছোড়া ইটের জবাব পাটকেল দিয়ে দিচ্ছে ইরান। ওমান উপসাগরে দুটি জাহাজ জব্দের জবাবে এই অভিযান চালায় তেহরান। বুধবার স্থানীয় সময় সকালে ওমান সাগরের উত্তর পূর্বে নিয়ম লঙ্ঘনের অভিযোগে এমএসসি ফ্রান্সেসকা ও এপামিনন্ডাস নামের দুটি কার্গো জাহাজে এই অভিযান চালানো হয়। শুরুতে কন্টেইনার লক্ষ্য করে আইআরজিসির গানবোট থেকে গুলি ছোড়া হয়। ইরানের ঘোষিত আইন বিরোধী যে কোনো পদক্ষেপ, সেই সাথে এই কৌশলগত জলপথে নিরাপদ চলাচলের পরিপন্থী যে কোনো কার্যকলাপ আইআরজিসি নৌবাহিনী কর্তৃক ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে। লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জব্দকৃত নৌযান দুটিকে নেওয়া হয়েছে ইরানের জলসীমায় উপকূলের কাছে। তেহরানের শর্তানুযায়ী হরমুজ প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশ বা বের হতে প্রত্যেক নৌযানকে আগে থেকে অনুমতি নিতে হবে আইআরজিসির কাছ থেকে। যুদ্ধবিরতি কার্যকরের পর ইরানকে ঘিরে নৌ অবরোধ জারি রেখেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত এই ব্লকেটে 31 জাহাজ ফেরত পাঠানোর দাবি করেছে ওয়াশিংটন। অনিক রহমান, যমুনা নিউজ। দখলে দূষণে অনেকটাই বিপন্ন কর্ণফুলী নদী। নদীর দুই তীরে অবৈধ স্থাপনা ছড়াছড়ি। চট্টগ্রামের প্রাণখ্যাত এই নদী দিন দিন সংকুচিত হচ্ছে। তলদেশ ভরাট হয়ে জেগে উঠছে ডুবোচর। আশঙ্কাজনক হারে কমছে পানির ধারণ ক্ষমতা, যা উদ্বেগের বলছেন বিশেষজ্ঞরা। দুই তীরে দাঁড়ালে দেখা যায় নির্বিচারে দখলে বিপন্ন কর্ণফুলী। অবাধে গড়ে ওঠা স্থাপনার ছড়াছড়ি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা মতে গত কয়েক বছরে কর্ণফুলীর পানি ধারণ ক্ষমতা কমেছে 20%। মোহনা থেকে 19 কিলোমিটার পর্যন্ত পারে অবৈধ স্থাপনা 2181টি, যে কারণে প্রাকৃতিকভাবে এবং বাস্তুসংস্থানগতভাবে অস্তিত্ব সংকটে এই নদী। শাহমানত ব্রিজের কাছে নদীর দৈর্ঘ্য ছিল প্রায় 900 মিটার। সেই নদীটা এখানে এখন 450 থেকে 500 মিটার এবং গড় নদীর প্রস্থ কিন্তু 400 থেকে 500 মিটার। অথচ চট্টগ্রামের প্রাণপ্রবাহ এই নদী দেশের অর্থনীতিরও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নাব্য রক্ষার নামে কয়েক দফা নামে মাত্র ড্রেজিং হলেও তলদেশ ভরাট হয়ে জেগে উঠেছে অন্তত 22টি নতুন ডুবোচর। নদীর স্বাভাবিক গভীরতা 2 থেকে 5 মিটারে নেমে আসায় বাণিজ্যিক জাহাজ চলাচলও হুমকির মুখে। আমরা 2011 সাল থেকে দেখেছি ড্রেজিং করা হয়েছে, খনন করা হয়েছে, কিন্তু কিছুই হয় নাই। নদী শুধু স্বাস্থ্যের হানি হয়েছে। সুচিকিৎসার জন্য মানে অভিজ্ঞ ডাক্তার দরকার হয়, সেই অভিজ্ঞ ডাক্তারের হাতেই নদীটা কোনো সময় পড়ে নাই। চট্টগ্রাম মহানগরীর গৃহস্থালী পয়সহ সব ধরনের বর্জ্য ময়লা আবর্জনা বিভিন্ন খাল হয়ে সরাসরি গিয়ে মিশে কর্ণফুলী নদীতে। দুই পাড়ের শত শত কলকারখানার দূষিত বর্জ্য জাহাজের পোড়া তেলও পড়ছে অবাধে। এসব বন্ধে কোনো সংস্থারই কার্যকর উদ্যোগ নেই। এখানে একটা রাজনৈতিক একটা সিদ্ধান্ত দরকার, কর্ণফুলীকে আমরা বাঁচাবো কিনা, আর বাঁচাতে গেলে কি করতে হবে সেটাও কিন্তু সবার জানা আছে। প্রথমে অবৈধ দূষণ এগুলোকে সরাতে হবে। আমরা সমস্ত মালামাল কাপ্তাই চিহ্নিত অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে কদিন আগেও মানববন্ধন করেছেন পরিবেশ রক্ষা আন্দোলন কর্মীরা। কর্ণফুলীকে বাঁচাতে এই অঞ্চলের রাজনীতিবিদরা নানা সময় নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। নির্দেশনা এসেছে আদালত থেকেও। জাতীয় নদী রক্ষা কমিশনও এই নদীকে দখল ও দূষণমুক্ত করার আহ্বান জানিয়েছে। তবে দেশে এবার নির্বাচিত সরকার, তাই পুরনো প্রশ্ন ফের করতে হয়। কর্ণফুলীকে কি শুধু আমরা ব্যবহারই করে যাব, নাকি বাঁচানোরও উদ্যোগ নেব? জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। পাচার করা অর্থ উদ্ধারে দৃশ্যমান অগ্রগতি নেই। বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ সই হলেও এখনো বাণিজ্যিক চুক্তি হয়নি। ব্যাংকাররা বলছেন, বাংলাদেশ ব্যাংকের পরামর্শ অনুযায়ী পাচার করা অর্থ ফিরিয়ে আনতে কাজ করছেন তারা। তবে এজন্য সময় দরকার, আশাবাদী বাংলাদেশ ব্যাংকও। বিশ্লেষকদের মতে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা কঠিন, সফল হতে দরকার রাজনৈতিক সদিচ্ছা। বিগত সরকারের আমলে ব্যাপক অনিয়ম হয় ব্যাংকিং খাতে। দখলে নিয়ে চালানো হয় লুটপাট। ঋণের নামে বের করে নেওয়া হয় হাজার হাজার কোটি টাকা, যার বড় অংশই পাচার হয়েছে বিদেশে। রাজনৈতিক পট পরিবর্তনের পর পাচার করা অর্থ উদ্ধারে তৎপর হয় বাংলাদেশ ব্যাংক। গঠন করা হয় টাস্কফোর্স।
এরপর 1.5 বছর পেরিয়ে গেলেও খুব একটা অগ্রগতি নেই। শুরুতে বাংলাদেশ ব্যাংক নিজে উদ্যোগ নিলেও পরে দায়িত্ব দেওয়া হয় ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোকে। 6টি শিল্প গ্রুপের পাচার করা অর্থ উদ্ধারে বিদেশি প্রতিষ্ঠানের সাথে এখন পর্যন্ত 36টি নন ডিসক্লোজার চুক্তি সই করেছে এসব ব্যাংক। বর্তমান গভর্নর মহোদয় এটা আন্তরিক, সেখান থেকে কেউই ফিরে আসে না এবং ব্যাংকগুলোকে স্পেসিফিক দায়িত্ব দিয়েছে। ইতিমধ্যে আমাদের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়ে গেছে। কমার্শিয়াল এগ্রিমেন্টটা আমরা পরবর্তী পর্যায়ে দেবো। আমাদের এখন মিনওয়াইল কিছু ডকুমেন্ট এক্সচেঞ্জ অফ ভিউজ চলছে। এই এক্সচেঞ্জ দেখার পরেই তারা এইভাবে কাজ করবে, আমরা আশাবাদী। তবে জির ব্যাপার, বিভিন্ন আইনগত ব্যাপার, ফান্ডারের ব্যাপার, এটা সময় লাগবে, কিন্তু আমরা আমাদের কার্যক্রমটা অব্যাহত রেখেছি। ব্যাংকের মালিকরাই অর্থ পাচারের সাথে জড়িত, তাই এ অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ আছে বিশ্লেষকদের। তবে এজন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলেও মনে করেন তারা। এটা ভালো রেজাল্ট না আসার পিছনে মূল কারণ হচ্ছে যে টাকা পয়সাগুলো যারা নাকি তসরুপ করেছে তারা তো সবাই ব্যাংকেরই লোক, তাই না? ব্যাংকের কর্মকর্তা কর্মচারী এরা কয়জনের বিরুদ্ধে লড়বে, তাই না? তো সেই জন্য আমি বলছিলাম পলিটিক্যাল কমিটমেন্ট একটা দরকার। পলিটিক্যাল কমিটমেন্ট থাকলে তাহলে কর্মকর্তা কর্মচারীরাও তখন আপনার একটা এফোর্ট দিতে পারে। সুতরাং এই এখন যেভাবে হচ্ছে হাফার্টেড, এই হাফার্টেড ওয়েতে এসব কিছু হবে না। বাংলাদেশ ব্যাংক বলছে পাচার করা অর্থ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এখানে আইনগত বিষয় জড়িত, যা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তবে অর্থ ফেরতের ব্যাপারে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক। দেশের আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে হয়, সেই মামলায় সরকারকে বা রাষ্ট্রকে বিজয়ী হতে হয়। তারপর আবার একইভাবে এরই জের ধরে যে সকল দেশে তারা অর্থ পাচার করেছে বলে অভিযোগ আছে, সে সকল দেশের কোর্টের মাধ্যমেও কিন্তু তার বিরুদ্ধে রায় ছিনিয়ে আনতে হয়। এইভাবে তারপর সেগুলো ডিপ্লোমেসির মাধ্যমে আবার ফিরিয়ে আনতে। নতুন করে অর্থ পাচার ঠেকাতে ঋণপত্র খোলার ক্ষেত্রে ব্যাংকগুলো এখন অনেক বেশি সতর্ক বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন মাসুম রাব্বি। আমাদের সাথেই থাকুন।